ওয়েলকাম ব্যাক ক্লাস। আগের দিন আমরা নিষেক বা আরো ভালো করে বললে দ্বিনিষেক অর্থাৎ ডাবল ফার্টিলাইজেশন ইন প্লান্ট পড়েছি। আজ আমরা পড়ব নিষেকের পরবর্তী কি কি অবস্থা দেখা যায়, অর্থাৎ পোস্ট ফার্টিলাইজেশন কি কি ডেভেলপমেন্ট হয় একটা এমব্রায়োর মধ্যে এবং কিভাবে সেটা সম্পূর্ণ একটা উদ্ভিদের জন্ম দেয়। আমরা প্রাণীটা অলরেডি আগের চ্যাপ্টারে যথেষ্ট ভালো করে পড়েছি, এবারে উদ্ভিদটা পড়ে নেওয়ার কথা। তাহলে এসো আমি তোমাদের কম্পিউটার স্ক্রিনের হেল্প নিয়ে বোঝাবো দ্বিবীজপত্রী অর্থাৎ ডাইকট প্লান্টদের ক্ষেত্রে কি কি এক্সাক্ট পরিস্ফুরণ বা ডেভেলপমেন্টটা দেখা যায়। কেমন? So class, now I will explain you the embryogeny in dicot plant অর্থাৎ দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে ভ্রূণের পরিস্ফুরণে পরপর কি কি দশা ঘটে। প্রথম এই ছবিটার দিকে তাকাও। এখানে একটা নিষিক্ত ডিম্বাণু অর্থাৎ জাইগোটের ছবি দেওয়া আছে। এটার অনুপ্রস্থ বিভাজন হয় অর্থাৎ এই বরাবর একটা বিভাজন হয়। তারপর তৈরি হয় বি স্টেজের এই ছবিটার দিকে তাকাও। এর ওপরে আর নিচে দুদিকে দুটো নাম লেখা হয়েছে। ওপরের অংশটাকে বলা হয় ভিত্তিকোষ, নিচেরটাকে বলা হয় প্রান্তীয় কোষ। হলো, তারপরে ছবিটার দিকে তাকাও, সি ছবিটা। এই দশাটা কি হচ্ছে না, সি ছবিটায় এবার এই যে প্রান্ত কোষটা সেটার উল্লম্ব বিভাজন ঘটে, মানে এই বরাবর লম্বা বরাবর উল্লম্বভাবে বিভাজিত হয়, আর ভিত্তিকোষটার অনুপ্রস্থ অর্থাৎ এই বরাবর বিভাজন হয়। তার ফলে কি হয়, চারটে কোষযুক্ত প্রো এমব্রায়ো বা আদি ভ্রূণ তৈরি হয়। দেখো 1 2 3 4 হলো, চারটে কোষযুক্ত তৈরি হলো। এর পরের অবস্থাটা কি, এইবার এইটা দেখো 1 2 3 4 চারটে, তাহলে এটাকে কোয়াড্রেন্টও বলা যেতে পারে। তো এই কোয়াড্রেন্ট অনুপ্রস্থ বিভাজিত হয়ে তারপর আবার অর্থাৎ এই নিচে যে চারটে তারা তৈরি করে আটটা, 1 2 3 4 5 6 7 8 টোটাল 8খানা কোষ তৈরি করে। এই অবস্থাটাকে বলা হয় অক্ট্যান্ট। নেক্সট দেখো, এখানে কিন্তু মাথার ওপরে একটা দশা কোষে দেখা গেছে, অর্থাৎ ওই যে পূর্ববর্তী যে ভিত্তি কোষটা এই কোষটা ছিল এটার একটা চেঞ্জ এসেছে। কি চেঞ্জ এসেছে না, এই কোষটার এখন পরিণত হয়েছে কিসে না, এটাকে বলা হয় হাস্টোরিয়াল কোষ বা হাস্টোরিয়াল সেল। না ওই ভিত্তি কোষটা অর্থাৎ এই যে ওপরে যেটা ছিল এটা তো ভিত্তি, এটা প্রান্তীয় বলেছিলাম, প্রান্তীয় থেকে প্রথমে কোয়াড্রান্ট থেকে শুরু করে অক্ট্যান্ট তৈরি হলো 8টা বলে। তাহলে ওপরের কোষটার কি পরিবর্তন হবে না, এই ভিত্তি কোষটা দুবার অনুপ্রস্থ বিভাজন করবে অর্থাৎ এই বরাবর করে অনুপ্রস্থ বিভাজিত হয়ে চারটি কোষ গঠন করবে। 1 2 3 4 এর ভিতরে আছে কোষগুলো, তার মধ্যে যারা লম্বালম্বিভাবে সজ্জিত থাকবে। তো এই কোষগুলোকে একত্রে মানে পুরোটাকে একত্রে বলা হয় আদি ভ্রূণ। তোমরা তোমাদের বইতেও দেখতে পারো এই অংশটাকে বলা হয়েছে আদি ভ্রূণ বা প্রো এমব্রায়ো। এই কোষগুলো না আবার বিভাজিত হতে থাকে, বিভাজিত হয়ে আলটিমেটলি তৈরি করে সাসপেন্সার। এই যে এবার দেখো, তাহলে এই চারটের এক্সাক্ট নিচে অংশটা পরে এক্সপ্লেন করছি। ওপরের দিকে দেখো হাস্টোরিয়াল সেলের পরে রয়েছে সাসপেন্সার। হলো, এই সাসপেন্সার যে হলো এক প্রান্তের কোষটা স্ফীত হয়ে তখন শুধুমাত্র একটাই কোষ তৈরি করে, একটা দিক শুধুমাত্র, সেটাকে বলে হাস্টোরিয়াল। আর বাকি অংশগুলো কি করছে না সাসপেন্সার, এবং বাকিটা আমি ধীরে ধীরে এক্সপ্লেন করছি। এবার এই ছবিটা তাহলে বুঝতে পারলে, এবার নিচের অংশটা আগে আগে বলছি শোনো। তাহলে ভিত্তিকোষের ব্যাপারটা এবার ক্লিয়ার করি। আচ্ছা, না ভিত্তিকোষটা হলো ওপরের অংশটা। প্রান্তীয় কোষের বেলায় কি হয় না, প্রান্তীয় কোষ থেকে উৎপন্ন ওই যে অক্ট্যান্ট ছিল না সেটা পরিধি বরাবর বিভাজিত হয়, অর্থাৎ শুধুমাত্র পেরিফেরি ওয়াইজ বিভাজিত হয়ে ওই যে 8খানা কোষ ছিল অর্থাৎ এই যে 8টা বাইরের, তারা একদম বাইরের একটা লেয়ার তৈরি করে যেটাকে বলা হয় ডার্মাটোজেন। দেখো একদম বাইরের লেয়ারটাকে বলা হয় ডার্মাটোজেন লেয়ার। আচ্ছা, সেটা আবার বিভাজিত হয়ে আলটিমেটলি এটা কি করবে, বহির্ত্বক গঠন করবে, মানে সর্ব বাইরের যে ত্বকটা। এর ভিতরের দিকে এবার কি রয়েছে, পেরিব্লেম এই অংশটা, তারপরের লেয়ারটা, তারও ভিতরে থাকে কি না প্লিরোম, সেটা ধীরে ধীরে বলছি আমি।
আপাতত দেখো এই ডার্মাটোজেনের ভিতরের লেয়ারটাকে বলা হয় গ্রাউন্ড মেরিস্টেম, আর একদম ভিতরের যে লেয়ারটা রয়েছে সেটাকে বলা হয় প্রোক্যাম্বিয়াম, অর্থাৎ এই অংশটা যে ডটেড যে অংশটা রয়েছে, হ্যাঁ নিউক্লিয়াস যুক্ত নয়, যেটা শুধুমাত্র শেড দেওয়া অংশ, এটাকে বলা হচ্ছে প্রোক্যাম্বিয়াম। হলো? দেখো এই যে সাসপেন্সরের কোষগুলোকে এক্সপ্লেন করলাম, সাসপেন্সরের একদম যে লাস্ট প্রান্তে যে এখানে মানে যে অংশটার সঙ্গে আর কি সাসপেন্সরের সবচেয়ে নিচের যে অংশটা যেটা কিনা বাকি ভ্রূণটার সাথে যুক্ত হয়েছে একদম লাস্ট, এই অংশটাকে বলা হয় হাইপোফাইসিস। সেই হাইপোফাইসিসটা আবার বিভাজিত হয় করে দুটো জিনিস তৈরি করে, একটা হলো ভ্রূণের মূল আর একটা হলো মূলত্র, অর্থাৎ একটা তৈরি করবে এই অংশটা বা যেটাকে বলা হচ্ছে হাইপোফাইসিসে বিভাজিত হয় যেটাকে বলা হয় রুট ক্যাপ, এইটা মূলত্র, আর একটাকে বলা হচ্ছে ভ্রূণ মূল বা রুট টিপ, এই দুটো অংশ। এই ছবিটা ক্লিয়ার হলো? এবার এফ ছবিটার দিকে তাকাও। তারপর কি বলছে না ধীরে ধীরে এবার এটা ডেভেলপ করবে কিসে না ভ্রূণের যে মধ্যবর্তী এই যে ভ্রূণের মধ্যবর্তী বিভাজনটা বেশি হয় বলে এই অঞ্চলটা দেখো স্থূল, অবভিয়াসলি ভ্রূণের মাঝখানটার বিভাজনটাই বেশি দরকার হবে, এবং অগ্রপ্রান্তে অর্থাৎ এখানটা বিভাজনটা কম হয় বলে এটা কিরকম হার্ট শেপের দেখতে লাগছে, অর্থাৎ এই জায়গাটা মাঝ বরাবর বিভাজনটা বেশি, প্রান্তে তো দরকার পড়ছে না, তার ফলে এটা পান বা হার্ট শেপের দেখতে হয়ে যাচ্ছে। হলো? আচ্ছা, আর কি বলছে যে অগ্রভাগটা বিভাজিত হয়ে কিরকম দেখো এটা হার্ট শেপ, আমি কখনো বললাম পান, হর্স শু শেপও বলা যায় না, এইরকম ব্যাপারটা, তাই এটাকে বলে হর্স শু শেপ। আর এটাকেই পার্টিকুলার এই দশাটাকেই বলা হয় হার্ট শেপের, যেটা এটাকে বলা হয় টর্পেডো দশা, কারণ টর্পেডো একটা ফিশ যেটাকে অনেকটা এইরকম শেপেরই দেখতে হয়, তাই এটাকে টর্পেডো দশাও বলে। আর ভ্রূণটা এভাবে দুটো অংশে দেখো বিভাজিত হয়, আলটিমেটলি দুটো অংশ তোমরা দেখতে পাবে, একটাকে বলে ভ্রূণাক্ষ অর্থাৎ ওপরের অংশটা, আর একটা নিচের দিকটা যেটাকে বলে কি না বীজপত্র বা কটিলেডন। ভ্রূণাক্ষের আবার উপরের দিকে তাকাও, ভ্রূণাক্ষের উপরের দিকে কি রয়েছে, একটা পত্রাধিকাণ্ড, বীজপত্রাধিকাণ্ড, আর একটা নিচের দিকে বাকি যে অংশটা যেটাকে বলে বীজপত্রাবাকাণ্ড। এখানে এটা ঠিক মতো বোঝা যাচ্ছে না, কিন্তু তোমরা দেখো নিচের এই অংশটাকে বললাম পুরোটাকে বলতে বীজপত্র আর উপরেরটাকে বলতে বললাম ভ্রূণাক্ষ। হলো? এবং দেখো এখানে ধীরে ধীরে এটা প্রস্ফুটিত হচ্ছে হয়ে কটিলিডন্স মানে দুটো আলাদা আলাদা বীজপত্র, তারপরে প্লিমিউল কথার অর্থ হলো ভ্রূণ মুকুল, মানে মুকুলটা তৈরি হচ্ছে এই জায়গাটা থেকে, প্লিমিউল কথার অর্থ। তারপর বীজপত্রের পরবর্তী দুটো অংশ এপি কটিল আর একটাকে বলছে হাইপোকটিল, অর্থাৎ একটা উপরের অংশ বীজপত্র, একটা নিচের অংশ, এবং আলটিমেটলি রাডিক্যাল অর্থাৎ বীজ মূল, আর একদম নিচের দিকটা হচ্ছে রুট ক্যাপ অর্থাৎ মূলত্র। এই হয়ে পুরো আমি ডেভেলপমেন্ট মানে দ্বিবীজপত্রী ভ্রূণ, উদ্ভিদের যে ভ্রূণ তার কি করে ডেভেলপমেন্টটা হয় সেটা বোঝালাম। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। এরপর আমি মনোকটটা একটু বোঝাবো, অর্থাৎ একবীজপত্রীদের ক্ষেত্রে কি হয়। এবার আসো মনোকট অর্থাৎ একবীজপত্রীদের ক্ষেত্রে কি করে হয় না, এটা হলো জাইগোট বা উস্পোর্টটা, ওপরেরটা অবশ্যই দেখতে পাচ্ছ একইভাবে সাসপেন্সার রয়েছে, এবং তারপরে দুটো তৈরি হলো মানে যেটা দেখেছিলে তোমরা প্রান্তীয় কোষ, সেখান থেকে তৈরি হলো দুটো মিডল সেল, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে বাংলায় মধ্যকোষ, এবং তারপরে ওপরের যে অংশটা অর্থাৎ ভিত্তিকোষটা একই রকমের রয়ে গেল, এবং প্রান্তীয় কোষটা ক্রমাগত বিভাজন হয়ে দুটো চারটে ছটা সি এর যে ছবিটা দেখো করে তৈরি হলো। ওপরের যেটা রইল অর্থাৎ হস্টোডিয়ামি যেটা রয়ে গেল, এবং নিচের যে সাসপেন্সারটা সেখান থেকে বারে বারে কি হচ্ছে না অনুপ্রস্থ বিভাজনের ফলে আলটিমেটলি এটা তৈরি করছে কি না ধীরে ধীরে দেখো এটা সাসপেন্সারি যেরকম ছিল আর কি রয়ে গেল, এটা কিন্তু তৈরি করলো একটা সময় গিয়ে প্লিমিউল অর্থাৎ যেটাকে আমি বললাম ভ্রূণ মুকুল, এবং একদম এইটা অংশটা হলো কটিলিডন অর্থাৎ বীজপত্র। হলো ABCDE। আর এর ছবিটা এবার দেখো ভ্রূণ মুকুল এবং ভিতরটা ক্রমশ সাসপেন্সার একই থাকলো, এবং তারপরে কি কি তৈরি হলো বীজ মূল, তারপর এখান থেকেই বীজ মূলের পরবর্তী যেটা হাইপোকটিল অর্থাৎ বীজপত্রের ওপরের অংশটা,
আচ্ছা, এই কটিলিডন মানে বাইরের বীজপত্রের অংশটা, উপরের অংশটাকে বলে, নিচের অংশটাকে বলে হাইপো, আর উপরের অংশটাকে বলেছিলাম এপি। এবং এটা ওপরের ছবিটা, মানে ওপর থেকে এরকম দেখতে লাগে, কিন্তু এটাকে যদি একটা ক্রস সেকশন করা হয় তাহলে ছবিটাকে এরকম দেখতে লাগে। তাহলে এটা হলো র্যাডিক্যাল, মানে একদম বীজের যে মূলের অংশটা, মানে ডিম্বক মূলের দিকে যেটা থাকে, আর নিচের দিকটা অংশটাকে বলছে কটিলিডন বা বীজপত্র। এটাকে ক্রস সেকশন করলে এরকম দেখা যায় ছবিটা। উপর দিকে সাসপেন্সার, মাঝখানে রয়েছে বীজ মূল, এবং তারপরে উপর দিকে রয়েছে, এখানে নিচের দিকে রয়েছে হাইপোকটিল, এবং তারপরে বাইরের পুরো অংশটা হলো, এই হলো অংশটা। ছবিটা যদি দেখো একই রকম দুটো ছবি, একটু শুরু আলাদা। একবীজপত্রী উদ্ভিদের ভ্রূণে মনে রাখবে একটি মাত্র বীজপত্র থাকে, আর এই মানে উদ্ভিদের এই যে একটাই মাত্র বীজপত্র থাকে এটাকেই বলা হয় স্কুটেলাম। দেখো এই কথাটা স্কুটেলাম হলো। আর এটা একদম মনে রাখবে যে ভ্রূণাক্ষের প্রান্ত দেশে অবস্থান করে এই অংশটা, এটাকে বলে স্কুটেলাম। ভ্রূণাক্ষের শেষ প্রান্তে থাকে। তারপরে বলেছি আগেই ভ্রূণ মূল, মানে যেটাকে কিনা যে রাডিক্যাল বললাম, তার পরবর্তী অংশটা হলো। আর তারপরে রয়েছে শুটের যে অ্যাপিক্স অংশটা, মানে একদম মুখের কাছে যেটা থাকে, বিটপের অগ্রভাগ। নেক্সট হলো এপিব্লাস্ট, এই জায়গাটা। আর তারপরে আবার সেই তৈরি হচ্ছে ধীরে ধীরে বীজ মূল, মূলত্র এবং পুরো সম্পূর্ণ একবীজপত্রী উদ্ভিদটা, একবীজপত্রী ভ্রূণটা, যেটা থেকে কিনা একটা উদ্ভিদের জন্ম নেবে। আশা করি বোঝা গেছে। এটার পার্থক্য করবে একবীজপত্রী ভ্রূণ আর দ্বিবীজপত্রী ভ্রূণের মধ্যে। দেখেই বুঝতে পারছো কি কি পার্থক্য হতে পারে। না, এটার বীজপত্র সংখ্যা প্রথমেই বলবে, যে এর ক্ষেত্রে একটি, এর ক্ষেত্রে দুটি থাকে। বিভাজনটা কিরকম হয় প্রথমে, না দ্বিবীজপত্রীদের ক্ষেত্রে প্রথমে বলেছিলাম অনুদৈর্ঘ্য বিভাজন, এখানে কিন্তু আমি অনুদৈর্ঘ্য বিভাজন মোটেও বলিনি, ডিরেক্ট দেখো অনুপ্রস্থ, এটা থেকে এটা অনুপ্রস্থ বিভাজন বলেছি, এই বরাবর। লম্বা বরাবর কিন্তু কোনো বিভাজন নেই। দেখো সাসপেন্সারটা একই রকম রয়ে গেছে, এর মাথায় কিন্তু কোন রকম বিভাজন হয়নি। আর একটা বলতে পারো যে ভ্রূণ মুকুল যেটা, সেটা কিন্তু এক্স্যাক্টলি এর ক্ষেত্রে যেটা একদম ভ্রূণাক্ষের ঠিক পাশে অবস্থান করছে, এই জায়গাটায় দেখো স্কুটেলামটা ঠিক এর পাশেই রয়েছে। ওদের ক্ষেত্রে কিন্তু সেটা হয়নি। দ্বিবীজপত্রীর ক্ষেত্রে দুটো কিন্তু মানে অগ্রে অবস্থান করত, এরকম না যে একদম সামনাসামনি। আর একটা বলে দিতে পারো যে সাসপেন্সারটার এই যেটা তৈরি হলো সেটার কিরকম আকার হয়, মানে যেটা একবীজপত্রীর ক্ষেত্রে দেখো একটাই মাত্র কোষ, ওদের কিন্তু মোটেও একটা কোষ ছিল না, ওদের 6 থেকে অন্তত বলেছিলাম 4টের অধিক কোষ ছিল, যদি এই ছবিটা মনে করে দেখো। দেখো এখানেই বলেছিলাম 1 2 3 4 4টে, এখানে 4টের অনেক বেশি রয়েছে কোষের সংখ্যাটা হলো, মানে যেটা সাসপেন্সার গঠন করছে আর কি, এই যে হস্টোরিয়াল সেল যেখান থেকে তৈরি হচ্ছে আলটিমেটলি। তো এই কয়েকটা পার্থক্য করো। আর লাস্ট আজকে আমি তোমাদের ডেভেলপমেন্ট ইন এন্ডোস্পার্ম বা শস্যের পরিস্ফুরণটা বলে শেষ করব। তোমাদের আর এক ধরনের আমি ডেভেলপমেন্ট বলবো, সেটা হলো শস্যের ক্ষেত্রে, মানে যেটাকে কিনা এন্ডোস্পার্ম বলা হয়, তার ক্ষেত্রে ডেভেলপমেন্টটা কিরকম হয়। তোমরা জানো শস্য নিউক্লিয়াস কিরকম হয়, ছোটবেলাতেই পড়েছো ট্রিপ্লয়েড অর্থাৎ 3N। আগে যখন দ্বিনিষেক পড়ালাম তখন আশা করি বুঝতে পেরেছো যে কি করে ওই 3Nটা তৈরি হচ্ছে। এবার আজ আমরা জানবো যে এটার কত ধরনের এবং কিভাবে ডেভেলপমেন্টটা এক্স্যাক্টলি হয়, মানে ওই 3N থেকে ডেভেলপমেন্টটা এক্স্যাক্ট কি করে হয়। না 3টে স্তরে হয়। কেমন? একটা হলো নিউক্লিয়ার স্তর, একটা হলো সেলুলার অর্থাৎ কোষ স্তর, আর একটা হলো হোলোবিয়াল স্তর। প্রথম আসো নিউক্লিয়ার স্তরটায়। ছবিটার দিকে খেয়াল করে দেখো, এটা একটা ছবি দেখিয়েছে, একটা সিম্পল, একটা ভীষণ সিম্পল একটা ছবি। তো ট্রিপ্লয়েড যাদের ক্ষেত্রে হয়, মানে ট্রিপ্লয়েড শস্য নিউক্লিয়াস, সেটা একটা বারবার বিভাজিত হতে থাকে এবং হয়ে অসংখ্য মুক্ত নিউক্লিয়াস তৈরি করে, অনেকটা এই স্ট্রাকচারটার মতো, দেখো বি ছবিটার মতো। বারে বারে দেখো বিভাজন হলো 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 এবং বিভাজিত হয়ে প্রচুর কোষ সৃষ্টি করলো। আর নিউক্লিয়াস গুলো প্রথম দিকে কিন্তু প্রাচীর বেষ্টিত ছিল না, খেয়াল করে দেখো প্রাচীর বেষ্টিত ছিল না। তারপর যখন পরিধি বরাবর বিন্যস্ত হয়ে ধীরে অবস্থান করলো তখন কিন্তু প্রাচীর হলো এবং মাঝখানে খেয়াল করে দেখো একটা ভ্যাকুওলও কিন্তু সৃষ্টি হলো। কিন্তু একটা নির্দিষ্ট সময় পর গিয়ে কি হয়, এই কেন্দ্রের ভ্যাকুওলটা ধীরে ধীরে ছোট হতে থাকে, মানে সাইটোপ্লাজমটা অংশটা ধীরে ধীরে হ্রাস পেতে থাকে। আর এই যে নিউক্লিয়াসটাকে, মানে এই যে নিউক্লিয়াস গুলো দিয়ে এই যে একটা কোষের প্রাচীর সৃষ্টি হয়েছে,
সেটা একটা স্তর থেকে দুটো স্তর, দুটো থেকে আর একটা স্তর, এইভাবে সৃষ্টি করতে করতে একটা সময় সম্পূর্ণ কোষ প্রাচীরটা মানে এরকম গঠন হতে থাকে এবং ব্যাকলটা একটা সময় গিয়ে বিলুপ্ত হয়। আশা করি ছবিটা দেখে বুঝতে পারছো। এটা হলো নিউক্লিয়ার ডেভেলপমেন্টটা বললাম। এবার আসো নিউক্লিয়ারের পর এটা কাদের ক্ষেত্রে দেখা যায় বলতে পারো না? বিভিন্ন উদ্ভিদ প্রজাতির মধ্যে, তার মধ্যে প্রাইমুলা নামটা খুব কমন। কেমন? নেক্সট আসো সেলুলার, মানে কোষ স্তরে কি পরিবর্তন হয় না? প্রাথমিক শস্যের প্রাথমিক বিভাজনটা যেটা দেখছো মাতৃ নিউক্লিয়াস থেকে এই কোষ প্রাচীরের বিভিন্ন আলাদা আলাদা নিউক্লিয়াস গুলো তৈরি হলো, তাহলে এটা হলো সেলুলার, মানে কোষের লেভেলে কি পরিবর্তনটা হয় বুঝতে পারলে। লাস্ট এসো হলোবিয়াল এন্ডোস্পার্ম বা হলোবিয়াল শস্য যেটাকে বলে। একবীজপত্রী উদ্ভিদের এই যে একটা হলোবিয়াল বলে উদ্ভিদের একটা গোত্র মানে বর্গ, সেখানে দেখা যায় কি শস্য নিউক্লিয়াস এবং সেলুলার নিউক্লিয়াস এইগুলো মধ্যবর্তী পর্যায়ে ঘটে। তাহলে তার আগে কি ঘটে না? তার আগে ওই অনুপ্রস্থ বিভাজন হয় আর দুটো অসমান কোষ তৈরি হয়, একটা ছোট একটা বড়। হ্যাঁ, ছোটটা থেকে মানে ছোট একটা বড়, বড়টা থাকে ডিম্বক রন্ধ্রের দিকে। এবার যদি এই ছবিটার দিকে তাকাও, এটা ডিম্বক রন্ধ্রের দিকে থাকে, আর ছোটটা যেটা সেটা ডিম্বক মূলের দিকে থাকে। এই বলে আলটিমেটলি পুরো শস্য কলা মানে ডেভেলপমেন্ট অফ এন্ডোস্পার্ম, শস্য কলা গঠনটা কমপ্লিট হয়। হলো এটা উদাহরণ পড়বে আর দ্যাটস ইট। এই হলো তোমাদের পুরো পরিস্ফুরণটা। দ্যাটস ইট ক্লাস। আজকে তোমাদের এখানেই ক্লাস শেষ করছি। পরের দিন ফল, বীজ এই অংশগুলো নিয়ে আমরা ডিসকাস করব। থ্যাংক ইউ।